এবার আফনান পকেট থেকে একটা আংটি বের করে অধরার সামনে হাঁটু ভেঙে বসল আর বলল, শুনেছি। হাতের অনামিকা অন্য আঙুলগুলোর চেয়ে স্পেশাল। শুধুমাত্র জীবন সঙ্গী সে আঙুলে আংটি পরাতে পারে। আর আমি চাই তোমার সেই অনামিকাকে পূর্ণতা দিতে। তুমি কি সেই অধিকার দেবে আমাকে? আফনানের বলা সব কথাগুলো অধরার মাথার উপর দিয়ে চলে গেল। অধরা বুঝতে পারছে না এখন সে কি বলবে। দিশা অধরার কাছে এসে বলল, কি ভাবছো অধরা? এখানে এত ভাবার কি আছে? আফনানকে দেখে বুঝতে পারছো না ও তোমাকে কতটা ভালোবাসে? ওর কথাগুলো শুনে বুঝতে পারছো না যে ওর প্রতিটি কথার ফাঁকে শুধু তুমি লুকিয়ে আছো? তুমি অনেক লাকি অধরা। তুমি সেই মানুষটার ভালোবাসা জিতেছ যার ভালোবাসা জেতার জন্য আমি সারা জীবন চেষ্টা করেছি। আফনানের দিকে নিজের হাতটা বাড়িয়ে দাও অধরা। দিশার কথা শুনে অধরা যেন আরও অবাক হয়ে গেল। ম্যাডাম, আপনি এসব কি বলছেন? যেটা বলছি সত্য বলছি। আমি আফনানের সাথে আমার এনগেজমেন্টটা ভেঙে দিয়েছি শুধুমাত্র তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ অধরা। আফনানকে আমি বিয়ে তো করতে পারতাম, কিন্তু ওকে সেই ভালোবাসা দিতে পারতাম না যেটা ও তোমার কাছ থেকে চাই। তোমার আর আফনানের মধ্যে আর কোনো বাধা নেই অধরা। আমিও নেই। হাতটা বাড়াও। আফনান বলল, আমি জানি না এ পৃথিবীর সব সুখ আমি তোমার পায়ে এনে দিতে পারবো কিনা, কিন্তু তোমার মুখের একটু হাসির জন্য এই আফনান আরজেদ নিজেকে বিলীন করে দিতেও রাজি। অধরা এবার রাজিয়া বেগমের দিকে তাকাল। রাজিয়া বেগম ইশারায় অধরাকে আফনানের দিকে হাত বাড়িয়ে দিতে বললেন। অধরা নিজের বাম হাতটা আফনানের দিকে এগিয়ে দিল। আফনান অধরাকে আংটিটা পরিয়ে দেয়। অধরা আর আফনানকে দেখে উপস্থিত সবাই হাততালি দিতে লাগল। পার্টির এক পর্যায়ে অনা আফনানের কাছে এসে বলল, আফনান, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল। আফনান, আজ যে এত কিছু তুই করলি এসবের কিছুই কিন্তু এখনো চাচি জানে না। তোর চাচিকে সব বলে দেওয়া উচিত। একটা কাজ কর, তুই এখনই চাচিকে ফোন দিয়ে অধরার কথাটা বলে দে। এখন? এখন কেমন করে বলবো বল তো অনা? আচ্ছা তুই চিন্তা করিস না, আমি সময় মতো মাকে সবকিছু বলে দেব। ওকে? ওকে। অনার চোখ এবার দিশার উপর গিয়ে পড়ল। দিশা অফিসের এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। অনা এবার দিশার কাছে গেল। দিশা? ও অনা, তুই কিছু বলবি আমাকে? হ্যাঁ, আসলে মম, এত আমতা আমতা করছিস কেন? সোজাসুজি বল, কি বলতে চাস? অনা এবার দিশার হাত দুইটা ধরে বলল, আসলে আমি আজ তোর কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি দিশা। হোয়াট? ক্ষমা? কেন? মানে কি বলছিস তুই? দিশা, আমি বরাবরই তোকে ভুল বুঝেছি। তোকে একটা জেদি আর বদমেজাজি মেয়ে বলে ভেবেছি। আমি সব সময় এটাই মনে করেছি যে তুই আফনানকে পাওয়ার জন্য যে কোনো সীমা লঙ্ঘন করে ফেলতে পারিস। কিন্তু আজ আমি আমার সব ভুল বুঝতে পেরেছি দিশা। তুই আফনানকে মুক্ত করে অধরা আর ওকে যেভাবে এক হয়ে যাওয়ার সুযোগ করে দিলই সেটা দেখে আজ আমি মুগ্ধ হয়ে গেছি। ধন্যবাদ দিশা, অনেক অনেক ধন্যবাদ তোকে। কি যে বলিস না তুই অনা, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। আমি যা করেছি নিজের জন্যই করেছি। মানে আফনান আমার ছোটবেলার বন্ধু। ও যদি অধরাকে বিয়ে করে সুখী হতে পারে তাহলে আমিও খুশি হব। এমন সময় সেখানে সুমাইয়া এসে অনাকে বলল,
ম্যাডাম, আপনাকে আফনান স্যার ডাকছেন। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। দিশা, তোর সাথে পরে কথা হবে। ওকে। অনা আর সুমাইয়া ওখান থেকে চলে গেল। দিশা ঠোঁটে একটা বাঁকা হাসি নিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। রাতের বেলা অনিল ঘোষ আর রাজিয়া বেগম হলরুমের সোফায় বসে রয়েছেন। তাদের সামনে অধরা দাঁড়িয়ে রয়েছে। বাকিরা হলরুমের অন্যান্য জায়গা দখল করে দাঁড়িয়ে আছে। অনিল ঘোষ বললেন, তোমার কাণ্ডজ্ঞান দেখে আমি অবাক হচ্ছি অধরা। তোমার জীবনের এত বড় একটা ডিসিশন তুমি এভাবে একা একা কিভাবে নিতে পারো? রাজিয়া বেগম বললেন, একা কোথায় নিল অনিলদা? আমি তো ছিলাম ওখানে। আমার কথাতেই অধরা রাজি হয়েছিল। আপনিও বা কেমন করে এমন একটা সম্পর্কে রাজি হলেন রাজিয়া আপা? কেমন করে হলাম মানে? আমি ছেলেটাকে দেখেছি, ওর সাথে কথা বলেছি আমি। ছেলেটা অনেক ভালো, দেখতেও খুব সুন্দর, ধনসম্পদ সব আছে, এত বড় একটা কোম্পানির মালিকও। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ছেলেটা অধরাকে অনেক ভালোবাসে। অধরার তো ভাগ্য খুলে গেছে। এমন একটা ছেলের সাথে বিয়ে হলে অধরা খুব সুখী হবে। মানছি, ছেলেটা হয়তো সত্যিই খুব ভালো, দেখতে সুন্দর, টাকা পয়সাও বেশ আছে। কিন্তু একটা কথা আমাদের একদম ভুললে চলবে না। কি কথা? ছেলেটার একটা অতীত আছে, একটা ভয়ঙ্কর অতীত। আর অধরার বিয়ে যদি ওই ছেলের সাথে হয় তাহলে ওই ছেলের অতীতের কালো ছায়া অধরার সুন্দর ভবিষ্যতের উপরে অবশ্যই পড়বে। না না, এ সম্পর্ক কোনোভাবেই হতে পারে না। অনিলদা, কমবেশি সব মানুষেরই একটা করে অতীত থাকে। হয় সেই অতীতটা সুখময় আর না হলে তা কষ্টদায়ক। কিন্তু সেই অতীতটা যেমনই হোক না কেন মানুষ সেটা থেকে শুধু শিক্ষা লাভ করে, সেটাতে ডুবে থাকে না। কারণ মানুষ যদি তার অতীতের মধ্যেই শুধু ডুবে থাকত তাহলে বর্তমানটা সে কখনোই উপভোগ করতে পারত না। আপনার যুক্তিটা ঠিক আছে আপা, কিন্তু যেখানে মেয়ের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে সেখানে এসব যুক্তি পিতার মনে কখনোই সুখের বাতাস প্রবাহিত করতে পারে না। ধরেন, আপনার কথা আমি মেনেই নিলাম আপা। দিয়ে দিলাম অধরার হাত আফনানের হাতে। কিন্তু একটা কথা তবুও আমাদেরকে মনে রাখতে হবে। আর সেটা হলো আফনানের প্রথম স্ত্রী ওকে ছেড়ে চলে গেছে এটা ঠিক, কিন্তু এখনো সে মারা যায়নি। ওই মেয়েটা যদি আবার আফনানের জীবনে ফিরে আসে তখন অধরার কি হবে? কি হবে মানে? অনিলদা, আরোহী যদি কোনো দিন ফিরেও আসে তাহলে তাতে আফনান আর অধরার কি আসে যায়? ওদের তো ডিভোর্স হয়ে গেছে। আরোহী ফিরে এলে অধরাকে অনেক কিছু হারাতে হবে রাজিয়া আপা। আফনান কিন্তু সেদিন আরোহী আর অধরার মধ্যে আরোহীকেই বেছে নেবে। কারণ সে আফনানের প্রথম ভালোবাসা। প্রথম ভালোবাসাকে ঘৃণা তো করা যায় কিন্তু কখনো ভোলা যায় না। এই আমাকেই দেখো তোমরা। প্রতিভা আমার প্রথম ভালোবাসা ছিল। আমাদের বিয়ের 2 মাস পর একটা রোড অ্যাক্সিডেন্টে ও মারা যায়। আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে যায় ও। তারপর আমি আর কোনো দিনও আমার দ্বিতীয় বিয়ের কথা ভাবিনি। আসলে ভাবতে পারিনি। কারণ প্রতিভা আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা। আমি আজও ওকে ভালোবাসি, আর সারা জীবন বাসব। তবে প্রথম ভালোবাসা থেকে ছিটকে পড়ার পরেও একটা সময় সেই ভালোবাসা যে অপরের জন্যেও কখনো তৈরি হবে না এমনটা ভাবাও ভুল হবে। ভালোবাসাটা অজান্তেই তৈরি হয়ে যায়, যা একটা সময় মাথাচাড়া দিয়ে উঠবেই। তাই হয়তো আফনান আবার অধরাকে ভালোবাসতে পেরেছে। কিন্তু আমি একজন পিতা হয়ে কিভাবে আমার মেয়েকে একটা ডিভোর্সি ছেলের সাথে বিয়ে দেব? অধরা এবার অনিল ঘোষের পায়ের কাছে এসে বসল। তারপর বলল, বাবাই, তুমি একবার বলেছিলে
আমাদের কর্ম আমাদের হাতে থাকে, কিন্তু সেই কর্মের ফল আমাদের হাতে থাকে না। আফনানের হাতে ওর বিয়েটা ছিল, কিন্তু বিয়ের ফলস্বরূপ ডিভোর্সটা ওর হাতে ছিল না। ডিভোর্সি হওয়াটা যে একটা মেয়ের জন্য যে কত বড় একটা অভিশাপ সেটা যদি তুমি জানতে তাহলে আমার বলা কথাগুলোকে আজ এভাবে আফনানের পরিস্থিতির সাথে তুলনা করতে না। আমি আজকের চিন্তাটা করছি না অধরা, আমি তোমার ভবিষ্যতের চিন্তা করছি। ভবিষ্যতে যদি কোনো কারণে আফনান আর তোমার ডিভোর্স হয়ে যায় তাহলে তোমার জীবন ঠিক সেখানেই থেমে যাবে, যেমনটা তোমাদের মামুনির সাথে হয়েছিল। রাজিয়া বেগম এবার অনিল ঘোষের দিকে তাকালেন এবং বললেন, আপনি ঠিকই বলেছেন অনিলদা। অনেকেই ভাবে ডিভোর্স মুক্তির পথ দেখায়, কিন্তু আসলে এটা মেয়েদের জীবন থেকে শান্তিটা কেড়ে নেয়। আমাদের সমাজে একটা ডিভোর্সি ছেলের জন্য অনেক মেয়ে এগিয়ে আসে, কিন্তু একটা ডিভোর্সি মেয়ের জন্য হাতে গোনা কয়েকজনই শুধু এগিয়ে আসতে পারে। সারা জীবন মেয়েটাকে লোকের কথাই শুধু শুনে যেতে হয়। কিন্তু অনিলদা, আমার সাথে যেটা হয়েছে সেটা যে অধরার সাথেও হবে তার তো কোনো মানে নেই। না আপা, অধরার সাথে যে এমন কিছু হবেই তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এমনটা যে হবে না তারও তো কোনো গ্যারান্টি নেই। অধরা বলল, বাবাই, খুব ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়ে তোমাকে পেয়েছিলাম। সব সময় তোমার কথা মেনে চলারই চেষ্টা করেছি, আর আজও মানব। এ বিষয়ে তুমি যা সিদ্ধান্ত নেবে, কথা দিলাম তাতে আমার কোনো আপত্তি থাকবে না। অনিল ঘোষ বললেন, তোমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি সবসময় তোমার কথাটা শুনেছি, আর আজকের সিদ্ধান্তটা তো অনেক বড় একটা সিদ্ধান্ত। আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, তুমি কি সত্যিই আফনানকে ভালোবাসো? তোমার মন কি সত্যিই ওকে চাই? তোমার করা এই প্রশ্ন দুটো শুনতে অনেক সহজ হলেও এদের উত্তর দেওয়াটা অনেক কঠিন, বাবাই। তবে একটা কথা তোমায় আমি বলতে পারি, তোমাকে দেখলে আমার হয়তো আফনানের কথা মনে হয় না, কিন্তু আফনানের মাঝে আমি তোমাকে দেখতে পাই বাবাই। অধরার কথা শুনে অনিল ঘোষ বেশ অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপরে বললেন, ঠিক আছে অধরা, আমি তোমার খুশির জন্য তোমার আর আফনানের এই সম্পর্কটাকে মেনে নিচ্ছি। অনিল ঘোষের এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই অনেক খুশি হল, সেই সাথে অধরাও। আফনানকে বলো ওর মায়ের সাথে আমি আর তোমার মামুনি দেখা করতে চাই। ওকে বাবাই। আর একটা কথা, যতদিন তোমার আর আফনানের বিয়ে নিয়ে কোনো পাকা কথা না হচ্ছে ততদিন আফনানের দেওয়া এই আংটিটা তুমি পরবে না। ঠিক আছে বাবাই, যেমনটা তুমি বলবে। রাত অনেক হয়ে গেছে, এবার সবাই ঘুমাতে যাও। এদিকে দিশা শুয়ে শুয়ে ফোনে আফনানের ছবি দেখছে। আফনান, 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 তুমি দেখতে এত স্মার্ট কেন বলো তো? আমি যতবার তোমাকে দেখি ততবারই আবার নতুন করে তোমার প্রেমে পড়ে যায়। তবে যাই বলি না কেন, এবারের তীরটা একদম নিশানায় গিয়ে লেগেছে। আফনানকে সামান্য একটু হাতছাড়া করে আমি অধরা, অনা আর আফনানের সবটুকু বিশ্বাস জিতে ফেলেছি। সবাই ভাবছে আমি আফনানকে অধরার জন্য ছেড়ে দিয়েছি, কিন্তু সত্যিটা এমন কিছুই না। আফনানকে পাওয়ার জন্য আমি আজ পর্যন্ত অনেক কিছু করেছি অধরা। ওর বিয়ে করা বউ আরোহীকে ওর জীবন থেকে বের করে দিয়েছি, সেখানে তুমি কোথাকার কে? আফনান আমার ছিল আর আমারই থাকবে। ওকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না, কখনো না। অধরা রুমে চলে এলো। রুমে আসার পরপরই ওর ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখে আফনান ফোন দিয়েছে। ফোনের স্ক্রিনে আফনানের নাম দেখে অধরার মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। অধরা ফোনটা রিসিভ করল। হ্যালো।
আফনানের কণ্ঠ শুনে অধরার অনিল ঘোষের বলা কথাগুলো হঠাৎ মনে পড়ে গেল। আফনানের প্রথম স্ত্রী ওকে ছেড়ে চলে গেছে এটা ঠিক, কিন্তু এখনো সে মারা যায়নি। ওই মেয়েটা যদি আবার আফনানের জীবনে ফিরে আসে তখন অধরার কি হবে? কি হলো? চুপ করে আছো কেন? হ্যালো অধরা। হ্যাঁ হ্যালো। কি করছিলে তুমি? এতক্ষণ কেন লাগলো হ্যালো বলতে? কোনো জরুরি কাজ করছিলে? আমি কি তোমাকে ডিস্টার্ব করলাম? না না স্যার, আপনি আমাকে কোনোভাবেই ডিস্টার্ব করেননি। তাহলে ঠিক আছে। শুয়ে পড়েছ কি? না। ডিনার করেছ? জি। আপনি? আমিও করেছি। আচ্ছা, তোমার কি মন খারাপ? কই না তো। কেন? তাহলে তোমার কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। এখন ফোন দিয়েছেন যে, কোনো বিশেষ কারণ আছে কি? তোমাকে ফোন দেওয়ার জন্য আমার কোনো বিশেষ কারণের দরকার নেই অধরা। তুমিই তো এখন আমার বেঁচে থাকার কারণ হয়ে গেছ। আমার ভালোবাসাকে আজ সবার সামনে স্বীকৃতি দিয়ে আজ তুমি আমাকে নতুন একটি জীবন দান করলে, যেখানে তোমার ভালোবাসার ছায়া আর আমার বেঁচে থাকার ইচ্ছা দুটোই থাকবে। যদি সত্যিই আমি আপনাকে নতুন একটি জীবন দান করে থাকি তাহলে আমি এখন আপনার কাছে একটা জিনিস চাইব আর আপনি সেটা আমাকে দেবেন। বলুন, দেবেন তো? দেব। তুমি আমার কাছে যা চাইবে আজ আমি তাই তোমাকে দেব। বলো, তুমি আমার কাছ থেকে কি চাও? একটা প্রমিস। আমি চাই আজ আপনি আমাকে একটা কথা দেন। কি কথা? কথা দেন, আপনি আগে যে ভুলটা করেছিলেন সেটা আর কখনো করবেন না। ভুল? কোনো ভুলের কথা বলছো তুমি? নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে আপনি যে ভুলটা আগে করেছিলেন আমি সেই ভুলের কথা বলছি। আপনি কিভাবে ওই কাজটা করতে পারলেন? মানছি, সে সময় আপনার উপর কষ্টের অনেক বড় একটা পাহাড় এসে পড়েছিল। তাই বলে আত্মহত্যার পথ বেছে নেবেন? আপনি জানেন না, শেষ বিচারের দিন আল্লাহ মোটামুটি সবাইকে ক্ষমা করে দিবেন কিন্তু আত্মহত্যাকারীদেরকে উনি কখনোই ক্ষমা করবেন না। আমি জানি অধরা, আমি জানি। তবে আমি সেদিন কেন নিজেকে শেষ করতে উঠেপড়ে লেগেছিলাম তার উত্তর আমি কখনোই কাউকে দিতে পারব না। আসলে সেই উত্তরটা আমার নিজেরই জানা নেই। হয়তো আরোহীকে হারানোর দুঃখটা আমার মন সইতে পারেনি, তাই। আচ্ছা ঠিক আছে। কথা দিলাম, নিজেকে শেষ করার চিন্তাটা আর কখনোই মনে আনব না, সে পরিস্থিতি যাই হোক না কেন। আচ্ছা শুনুন, আজ বাবাই। অধরার কথা শেষ হতে না দিয়ে আফনান বলল, অধরা, আমার না আজ অনেক ঘুম পাচ্ছে। আমি এখন একটু ঘুমাব। কাল আবার কথা হবে। ওকে। আচ্ছা, ঠিক আছে। গুড নাইট। তুমিও ঘুমিয়ে পড়ো। গুড নাইট। পরের দিন সকালবেলা অধরা অফিসে এসে আফনানের কেবিনে চলে গেল। সেখানে গিয়ে দেখে আফনান ওর ডান হাতে কিছু পেপার আর বাম হাতটা দিয়ে কপাল ধরে রেখেছে। মুখে তার কেমন একটা অশান্তির ছাপ। অধরা গিয়ে আফনানের সামনে দাঁড়ালো আর বলল, স্যার, আপনি কি ঠিক আছেন? আফনান এবার অধরার দিকে তাকাল। অধরাকে দেখে তার মুখে স্বর্গের হাসি ফুটে উঠল। তুমি কখন এলে? এই তো, এখনই এলাম। আপনাকে দেখে কেমন একটা লাগছিল। কিছু হয়েছে কি? কই, কিছু না তো। আরে, আপনি এভাবে আমাকে মিথ্যা কেন বলছেন? আপনার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনার কিছু একটা হয়েছে। বলুন কি হয়েছে? বলুন।
অধরার চোখে নিজের জন্য এতটা চিন্তা দেখে আফনানের চোখের কোণে পানি জমে গেল। কিন্তু সেটা অধরাকে দেখতে না দিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, আসলে অধরা, সকাল থেকে মাথাটা বড্ড ধরেছে। খুব ব্যথা করছে। ব্যথা করছে মানে? ওষুধ খেয়েছেন? না, আমি পেইন কিলার এত সহজে খায় না। ভেবেছিলাম অল্প একটু ব্যথা হয়ে পড়ে এটা সেরে যাবে, কিন্তু এখন দেখছি ব্যথাটা আরও বাড়ছে। আমি এখন আপনার জন্য কি করব বলুন? ক্যান্টিন থেকে আমার জন্য 1 কাপ কফি আনতে পারবে? কফি খেলে হয়তো ব্যথাটা একটু কমত। আচ্ছা স্যার, আমি এখনই আনছি। অধরা কেবিন থেকে চলে গেল। আফনান মনে মনে ভাবল, অবশেষে তুমি আমার সেই স্বপ্নটা পূরণ করলে আল্লাহ। আমার স্বপ্ন ছিল আমার জীবনে এমন একটা মেয়ে আসবে যার দুচোখের পাতায় শুধুই আমার চিন্তা ভর করে থাকবে। আরোহী আমার জীবনে এসে তো ছিল, কিন্তু ওর চোখে আমি আমার জন্য কখনো কোনো ভাবনা দেখিনি। হে আল্লাহ, আমার জীবনে অধরাকে পাঠানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার কাছে আমার আর একটাই প্রার্থনা, অধরাকে আমার কাছ থেকে কোনো দিনও কেড়ে নিও না। এমন কোনো পরিস্থিতি কখনো সৃষ্টি করো না যার কারণে অধরা আমার থেকে দূরে চলে যায়। কখনো তৈরি করো না এমন কোনো পরিস্থিতি। কিছুক্ষণ পর অধরা 1 কাপ কফি নিয়ে আফনানের কেবিনে এলো। কাপটা আফনানের দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার, আপনার কফি। অধরার হাত থেকে কফির কাপটা নিল আফনান। থ্যাংক ইউ। কিন্তু একটা কাপ কেন আনলে? তোমার জন্যও 1 কাপ নিয়ে আসতে। দুজনে একসাথে বসে কফি খেতাম। আসলে স্যার, আমার এখন একটু কাজ আছে। আপনি কফিটা খেয়ে নেন, আমি একটু পরে আবার আসব। ওকে। আফনানের কেবিন থেকে বেরোনোর সাথে সাথে অধরার দিশার সাথে দেখা হয়ে গেল। দিশা হাতে একটা ফাইল নিয়ে আফনানের কেবিনে যাচ্ছিল। অধরা, তুমি এখানে? হ্যাঁ ম্যাডাম, আমি ওই। ওহো, আমিও কি উদ্ভট প্রশ্ন করছি। তুমি সবসময় আফনানের সাথে থাকবে, ওর কাছে থাকবে, এটাই তো স্বাভাবিক। দিশার কথা শুনে অধরা একটু লজ্জা পেয়ে গেল। অধরার লজ্জামাখা মুখটা দেখে দিশা বলল, ওরে বাবা, মেয়ে তো দেখি আবার লজ্জাও পাই। না না ম্যাডাম, ওরকম কিছু না। অধরা, আমাকে আর ম্যাডাম বলো না প্লিজ। এই ডাকটা আমার কাছে কেমন যেন পরপর লাগে। আমি তোমার আপনজন হতে চাই। আমাকে কি তুমি আপু বলে ডাকতে পারবে যেমনটা তুমি অনাকে ডাকো? অবশ্যই পারবো আপু। কথাটা বলেই অধরা দিশাকে জড়িয়ে ধরল। দিশাও একটু ওকে জড়িয়ে ধরল। দিশা মনে মনে ভাবল, অধরা, কথা দিচ্ছি যতটা আনন্দ তুমি এখন পাচ্ছ তার থেকেও অনেক বেশি কষ্ট আমি তোমার ভাগ্যে লিখে দেব। সন্ধ্যাবেলা অধরা নিজের ব্যাগটা নিয়ে ওর কেবিন থেকে বেরোতে যাবে এমন সময় আফনান সেখানে এলো। স্যার, আপনি? কোনো কাজ ছিল আমার কাছে? না, তুমি তো এখন বাসায় যাচ্ছ, তাই না? জি। চলো, আজ আমি তোমাকে তোমার বাসায় দিয়ে আসি। না না স্যার, আপনাকে এত কষ্ট করতে হবে না। আমি অফিসের গাড়িতে করে চলে যাব। কষ্ট? তোমাকে বাসায় পৌঁছে দেব, এতে আমার কি করে কোনো কষ্ট হতে পারে? ভালোবাসার মানুষকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে কখনো কারোর কষ্ট হয় না। চলো। অধরা আর কোনো আপত্তি করল না। পার্কিং প্লট থেকে আফনান গাড়ি বের করল। তারপর অধরা গিয়ে আফনানের পাশের সিটে বসল। কি হলো স্যার? চলুন। আফনান এবার অধরার দিকে ফিরে বলল, কাল তুমি আমার কাছে একটা প্রমিস চেয়েছিলে আর আমি তোমাকে সেটা দিয়েছিলাম। এখন আমি যদি তোমার কাছে কিছু চাই তাহলে সেটা কি তুমি আমাকে দেবে?
আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই দেব স্যার। আমি তোমার কাছে এখন যেটা চাইব সেটা তোমার সাধ্যের মধ্যেই আছে। কথাটা বলেই আফনান অধরার একদম কাছে চলে এলো। আফনানকে নিজের এত কাছে দেখে অধরা একটু ভয় পেয়ে গেল। তবুও আফনানের চোখ থেকে চোখ সরালো না। অধরা, আমি চাই আজ থেকে তুমি আমাকে আফনান এবং তুমি বলে ডাকো। আফনানের আবদার শুনে অধরা একটু বিস্মিত হল। জানি আপনি খুব সম্মানজনক একটা শব্দ, কিন্তু এর সাথে কিছুটা দূরত্বও মিশে থাকে। আমি তোমার কাছ থেকে সম্মান চাই, তোমার ভালোবাসা চাই, কিন্তু আমাদের মধ্যে কোনো রকমের দূরত্ব চাই না। আমি চাই যেভাবে আমি তোমাকে নাম ধরে ডাকি তুমিও ঠিক সেভাবেই আমার নাম ধরে ডাকবে। কি হলো? চুপ করে আছো কেন? কিছু বলো। একটা কথা বলুন তো, আরোহী কি আপনাকে তুমি করে বলতো? অধরার এমন প্রশ্ন শুনে আফনান যেন আকাশ থেকে পড়ল। আফনানের মনে পড়ে গেল আরোহীর সাথে বন্ধুত্ব করার দিনটার কথা। সেদিনও আফনান আরোহীকে বলেছিল ওকে তুমি করে বলতে। কি হলো? কি ভাবছেন? অধরার কথায় আফনানের হুঁশ ফিরল। অধরা, সব আপনির মধ্যে যেমন অপরিচিত ভাবটা লুকিয়ে থাকে না, ঠিক তেমনি সব তুমির মধ্যে ভালোবাসাটা লুকিয়ে থাকে না। হ্যাঁ, আরোহী আমাকে তুমি করে বলতো, কিন্তু ওর সেই ডাকের মধ্যে দূরত্বের ছাপটা বেশি ছিল। কিন্তু তুমি যদি আমাকে তুমি করে বলো, তাহলে তার মধ্যে আমি শুধু ভালোবাসাটাই খুঁজে পাব। যাই হোক, এসব বিষয়ে তোমাকে আমি জোর করব না। তুমি আমাকে যেটা ইচ্ছা সেটা বলে ডাকতে পারো। অনেক কথা বলে ফেললাম, দেরি হয়ে যাচ্ছে, যাওয়া যাক এবার। আফনান এবার গাড়ি চালানো শুরু করল। সারা রাস্তায় অধরা আর আফনান একে অপরের সাথে আর কোনো কথা বলল না। কিছুক্ষণ পর আফনান অধরার বাড়ির সামনে এসে গাড়ি থামাল। তোমার বাসায় এসে গেছি, নামো। অধরা নামতে গিয়েও নামল না। কি একটা ভেবে আফনানের বাম হাতের উপরে নিজের ডান হাতটা রাখল। অধরার এমন কাজে আফনান অবাক হয়ে অধরার দিকে তাকাল। অবাক হচ্ছ কেন? যাকে ভালোবাসি, যাকে আপনজন ভেবে তুমি করে বলি, তার হাতটা তো ধরতেই পারি, তাই না? অধরার কথা শুনে আফনানের মুখে হাসি ফুটে উঠল। নিজের আনন্দটাকে সামলাতে না পেরে আফনান অধরাকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ অধরা, থ্যাংক ইউ ভেরি মাচ। অধরা আফনানকে একটু সরিয়ে দিয়ে বলল, আমি সবসময় চেষ্টা করব তোমার সব কথা মেনে চলার, আর তার জন্যই আমি তোমাকে তোমার নাম ধরে ডাকব, তুমি করে বলবো। এবার আসি। দাঁড়াও 1 মিনিট। আফনান এবার গাড়ির পেছনে সিট থেকে একটা বক্স বের করল। বক্সটা সুন্দর করে র্যাপ করা। বক্সটা অধরার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। কি আছে এতে? নিজেই খুলে দেখো। অধরা আফনানের হাত থেকে বক্সটা নিয়ে সেটা খোলা শুরু করল। বক্সটা খুলে অধরা চীনামাটির তৈরি খুবই সুন্দর একটা কফি মগ পেল। এটা তোমার জন্য। এরকমই একটা কাপ আমি আমার জন্য কিনেছি। বিয়ের পর আমরা যখন একটু ফ্রি থাকব, তখন আমাদের রুমের বারান্দায় দুজন পাশাপাশি বসে এই কাপ দুটোতে করে কফি খাব। মাঝে মাঝে চাও কিন্তু চলবে। রাজি? আফনানের কথা শুনে অধরা হাসতে লাগল। এই তুমি হাসছ কেন? তোমার ফিউচার প্ল্যান শুনে হাসছি। কেন? আমার প্ল্যানটা কি খারাপ নাকি? না, সরি, ভুল হয়ে গেছে। আর কখনো তোমার কোনো কথা শুনে হাসব না। এখন আসি। অধরা গাড়ি থেকে নেমে বাড়ি চলে গেল। কিছুক্ষণ পর আফনানও সেখান থেকে চলে গেল। রাত 2টা বেজে 42 মিনিট।
অধরা গভীর ঘুমে নিমগ্ন। এমন সময় ওর ফোনটা বেজে উঠল। ফোন? এখন এই সময়ে কে ফোন দিচ্ছে? উফ, ভালো লাগে না। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে দেখে আফনান ফোন দিয়েছে। ফোনের স্ক্রিনে আফনানের নাম দেখে অধরার মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খেতে লাগল। উঠে বসে ফোনটা রিসিভ করল। তারপর, হ্যালো, তুমি এখন ফোন দিয়েছ যে? তুমি ঠিক আছো? কিছু হয়েছে কি? তোমার মাথা ব্যথাটা বেড়েছে আবার? একটা কাজ করো, এবার একটা পেইন কিলার খেয়ে নাও, তাহলে হয়তো ভালো লাগবে। কি হলো, কিছু বলছো না কেন? হ্যালো, তোমার বলা কি শেষ হয়েছে? কেন? না মানে, তোমার কথা বলাটা যদি শেষ হয়ে থাকে তাহলে আমি আমার কথাটা এবার একটু শুরু করতাম। বলো। আমি ঠিক আছি, সুস্থ আছি। শুধু তোমাকে অনেক মিস করছিলাম, তাই ফোন দিয়েছি। আফনানের কথা শুনে অধরা তো পুরো বোকা বনে গেল। আচ্ছা, তুমি কি করছিলে? কি করছিলাম? রাত ৩টার সময় মানুষ নামের জিবরা যা করে আমিও সেটাই করছিলাম। ও তাই নাকি? তা কি করে এই মানুষ নামের জীবগুলা এখন? ঘুমায় আর কি। ওহ, কিন্তু আমি তো এখন ঘুমাচ্ছি না। তাহলে কি আমি মানুষ না? কি যা তা বলছো তুমি? আচ্ছা, ফোন রাখছি। না না, অধরা, ফোন রেখো না। জানো আমি এখন কি করছি? না, জানি না। তবে তুমি বললে অবশ্যই জানতে পারব। আমি এখন হাতে এক কাপ চা নিয়ে বারান্দায় বসে বসে তোমার সাথে কথা বলছি। কি? এত রাতে চা খাচ্ছ? হুম। এই শোনো, তুমি এখন এক কাপ চা বানাও তো। আমি এখন চা বানাবো? কেন? কিসের জন্য? আমি বলছি তাই। প্লিজ বানাও, তারপরে দুজন মিলে চা খাবো। তোমার মাথা ঠিক আছে? এখন রাত প্রায় ৩টা বাজে। এখন আমি চা বানাবো? হ্যাঁ, বানাবে। না হলে কিন্তু আমি খুব রাগ করব। আর কথা বলবো না তোমার সাথে, এই আমি বলে দিলাম। আচ্ছা থাক, তোমাকে রাগ করতে হবে না। আমি চা বানাতে যাচ্ছি। তুমি ৫ মিনিট পরে ফোন দিও। ওকে। অধরা কিচেনে গিয়ে চা বানাতে লাগল। কি দিন এলো আমার! আজ নিজের বাড়িতেই চোরের মতো করে চা বানাতে হচ্ছে। ৫ মিনিট পর অধরা এক কাপ চা নিয়ে রুমে এসে বসল। এমন সময় আফনান আবার ফোন দিল। কি গো, চা বানিয়েছ? হ্যাঁ, বানিয়েছি। কিন্তু আজ আমাকে নিজের বাড়িতেই চোরের মতো করে চা বানাতে হয়েছে। আরে এভাবে বলছো কেন? প্রেমে পড়লে এসব একটু করতে হয়। হয় বলছে তোমাকে। আচ্ছা চলো এবার চা খায়। আফনান আর অধরা ফোনটা কানে ধরে চা খেতে লাগল। আফনান বলল, কি হলো, খাও। খাচ্ছি তো। কোথায় খাচ্ছ? আমি তো বুঝতে পারছি না। এই সত্যি করে বলো তো, তুমি কি আদেও চা বানিয়েছ? অদ্ভুত তো। সত্যিই আমি চা বানিয়েছি আর খাচ্ছিও। আচ্ছা, একটা কাজ করো, জোরে জোরে আওয়াজ করে চা খাও। তাহলে আমার মনে হবে যে তুমি আমার পাশে বসেই চা খাচ্ছ। কি? জোরে জোরে আওয়াজ করে চা খাবো? না না, আওয়াজ করে খাবার খাওয়া আমার মোটেও পছন্দ না। আমি পারবো না। পারবে না তো? ঠিক আছে, আমি ফোন রাখছি। আর কখনো আমি তোমার সাথে কথা বলবো না। তোমার কাছে আমার ইচ্ছার সত্যিই কোনো দাম নেই। না, এমন কিছুই না। কিন্তু জোরে জোরে আওয়াজ করে চা খেলে আমার কেমন একটা লাগবে। আরে কি কেমন লাগবে?
আমার কাছেই তো খাচ্ছ, কোনো সমস্যা নেই, খাও খাও। এই দেখো আমিও খাচ্ছি। আফনান এবার জোরে জোরে আওয়াজ করে চা খেল। দেখলে কিভাবে খেলাম? এবার তুমিও খাও। কিন্তু আরে খাও প্লিজ। ওকে। অধরাও এবার জোরে জোরে আওয়াজ করে চা খেল। খুব ভালো। এবার মনে হচ্ছে আমি আর তুমি পাশাপাশি বসে চা খাচ্ছি। অধরা আর আফনান এভাবেই জোরে জোরে আওয়াজ করে চা খেতে লাগল। আর তার সাথে প্রেমালাপ তো আছেই। পরের দিন বিকালবেলা আফনান অফিস থেকে অধরাকে নিয়ে আজ একটি পার্কে এসেছে। পার্কের এক কোণায় তারা একটা বেঞ্চে বসে রয়েছে। আফনান, আমরা এখানে কেন এসেছি? কেন আবার প্রেম করতে? হুম, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার ছিল অধরা। বলো। আর মাত্র 16 দিন পর আমি তোমাকে বিয়ে করব। ঠিক সেদিন, যেদিন আমার আর দিশার বিয়ে হওয়ার কথা ছিল। বাসায় বিয়ে নিয়ে সব গোছগাছ প্রায় শেষ। আর কিছু দিন পর ডেকোরেশনের লোকজনও চলে আসবে। সবকিছু আবার নতুন করে সাজানো হবে। সেসবের সাথে আমার জীবনটাও আবার নতুন রূপে সাজবে। তুমি সত্যিই আমাকে বিয়ে করবে? হ্যাঁ, আমি ভালোভাবে বাঁচতে চাই অধরা। আরোহী চলে যাওয়ার পর আমার জীবনটা সেখানেই থেমে গিয়েছিল। সেই থেমে যাওয়া জীবনে গতি আনতে চাই আমি। আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী করতে চাই। তোমাকে সাথে নিয়ে সুখের সাগরে ডুবে যেতে চাই। আফনানের কথা শুনে অধরার মনে এক শান্তির বাতাস বয়ে গেল। আফনানের বাম বাহুটাকে ঝাপটে ধরে আফনানের কাঁধের উপরে মাথাটা রাখল। কাল তোমাকে সাথে নিয়ে আমার বাসায় যাব। কেন? তোমার সাথে মায়ের পরিচয় করিয়ে দেব। মা এখনো তোমার কথা জানে না। তারপরের দিন মা আর চাচিকে তোমার মামুনি আর বাবাইয়ের কাছে পাঠাবো আমাদের বিয়ে নিয়ে কথা বলতে। আফনানের কাঁধ থেকে মাথা উঠিয়ে অধরা আফনানের দিকে তাকিয়ে বলল, মা। চাচি? হ্যাঁ অধরা, তুমি যেমন আমার জীবনে পূর্ণতা এনে দিয়েছ ঠিক তেমনইভাবে আমার পরিবার তোমার জীবনের একাকিত্বটাকে মেটাবে। তুমি মা পাবে, চাচি পাবে, অনার মতো একটা বোন পাবে আর আর একটা লাভিং, কেয়ারিং ও রোমান্টিক হাজবেন্ড পাবে। মানে, আমাকে পাবে। আফনানের কথা শুনে অধরা বাঁকা চোখে ওর দিকে তাকাল। অধরার চাহনি দেখে আফনান বলল, কি? বিশ্বাস হচ্ছে না আমার কথা? দাঁড়াও একবার বিয়েটা হতে দাও, তারপর তোমাকে দেখাবো আমি কতটা রোমান্টিক। আরে, ওসব দেখানোর কি আছে? আমি কি কিছু বলেছি? বলিনি তো। বলনি, কিন্তু কেমন করে যেন তাকাচ্ছিলে। সে যাই হোক শোনো। এবার আফনান ওর গল্পের ঝুড়ি নিয়ে বসল। সেখানে আছে আকাশের কথা, বাতাসের কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা। গল্পের এক পর্যায়ে আফনান অধরার দিকে তাকাল। সে দেখল অধরা অন্যমনস্ক হয়ে বসে আছে। তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা অশ্রুও পড়ছে। সেই অশ্রুর কারণে অধরার চোখের কাজল একটু লেপটে গেছে। অধরা? এই অধরা? আফনানের ডাকে এবার অধরার হুঁশ ফেরে। কি হলো তোমার? কাঁদছ কেন? আফনানের কথা শুনে অধরা তাড়াতাড়ি করে হাত দিয়ে চোখ দুটি মুছে ফেলল। এতে করে চোখের কাজল আরও ছড়িয়ে গেল। আফনান পকেট থেকে রুমাল বের করে অধরার ছড়িয়ে যাওয়া কাজলগুলো খুব আলতো করে মুছে দিল। কি হয়েছে বলো তো? তুমি কাঁদছিলে কেন? ও কিছু না। কিছু না মানে? বলো কি হয়েছে? আসলে আফনান, আজ আমার চারিপাশে এত সুখ এসে জমা হয়েছে যে আমার চোখের পানি আর থেমে থাকতে পারল না।
আমি এই অল্প সময়ে অনেক কিছু পেয়ে গেছি, যা পাওয়ার স্বপ্ন আমি কখনো দেখিনি। আচ্ছা আফনান, এত সুখ আমার ভাগ্যে সইবে তো? আল্লাহ আবার এসব কিছু আমার কাছ থেকে কেড়ে নেবেন না তো? না অধরা, আল্লাহ কখনো এমনটা করবেন না। তোমার সুখ তোমারই থাকবে। অধরার এবার অনিল ঘোষের বলা সেই কথাগুলো আবার মনে পড়ে গেল। আরোহী ফিরে এলে অধরাকে অনেক কিছু হারাতে হবে। আফনান কিন্তু সেদিন আরোহী আর অধরার মধ্যে আরোহীকেই বেছে নেবে, কারণ সে আফনানের প্রথম ভালোবাসা। আফনান, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আজীবন আমার সাথে থাকবে তো তুমি? অবশ্যই থাকব অধরা। কোথায় যাব আমি? না, তুমি আমাকে কথা দাও যে আমরা সারা জীবন একসাথে থাকব। আচ্ছা ঠিক আছে, কথা দিচ্ছি আফনান সারাটা জীবন তার অধরার সাথে থাকবে। আমাকে হারানোর দুঃখ তোমাকে কখনো পেতে হবে না অধরা। যতদিন বেঁচে থাকব ততদিন তোমার ছায়া হয়ে তোমার সাথে থাকব। আর যদি আমার মৃত্যু আগে হয় তাহলে মৃত্যুর পর স্মৃতি হয়ে তোমার সাথে থাকব। অধরা আফনানের মুখে হাত দিয়ে বলল, কি সব বলছো তুমি? চুপ করো, এসব বলতে হয় না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। তবে আজকের পর থেকে তুমিও আর কোনো দিন কাঁদবে না, প্লিজ। তুমি কান্না করলে তোমার চোখের কাজল লেপটে যায়, আর তখন তোমাকে একদম ভুতুম পেঁচার মতো দেখতে লাগে। আফনানের কথা শুনে অধরা আর আফনান দুজনই এবার হেসে উঠল। সেদিন রাত ৯টা। অনা নিজের রুমের জানালাটা বন্ধ করার জন্য জানালার কাছে গেল। জানালাটা যেই বন্ধ করতে যাবে তখনই ওর চোখ গিয়ে পড়ল বাড়ির বাগানের একটা অংশের উপরে। বাগানে ওটা কি জ্বলছে? আগুন? ও মাই গড! বাগানে কি তাহলে আগুন লেগে গেল? দেখতে হবে এখনই। অনা বাগানে চলে গেল। সেখানে গিয়ে দেখে বাগানে কাঠলাকড়ি দিয়ে আগুন ঝালানো হয়েছে, আর আগুনের ঠিক অন্য পাশে আফনান বসে রয়েছে। অনা গিয়ে আফনানের পাশে এসে দাঁড়াল। অনা আফনানকে ডাক দিল, কিন্তু আফনান কোনো উত্তর দিল না। আফনান এক মনে আগুনের দিকে তাকিয়ে কিছু ছবি পোড়াচ্ছে। সেখান থেকে একটা আধপোড়া ছবি অনার পায়ের কাছে উড়ে এসে পড়ল। অনা নিচু হয়ে সেই ছবিটা তুলল। অনা দেখল ছবিটা আফনান আর আরোহীর বিয়ের ছবি। অনা এবার আফনানের পাশে বসল। ওর বাম কাঁধে একটা হাত রেখে বলল, আফনান। অনার হাতের স্পর্শ পেয়ে আফনান বাস্তবে ফিরে এলো। তুই তুই এখানে? হুম। কি করছিস তুই? আমি তো ওই। কি আফনান? এতদিন যেসব ছবিগুলোকে বুকে আগলে রেখেছিলি সেগুলাকে আজ পুড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ অনা, পুড়িয়ে দিচ্ছি আজ আমি এই ছবিগুলো। মুছে দিচ্ছি আরোহীর প্রত্যেকটা স্মৃতিকে। পুরনো স্মৃতিগুলোকে মুছে না দিল যে নতুন স্মৃতি বানাতে পারব না। সেটাই। কিন্তু তুই যদি সত্যিই অধরার সাথে নতুন স্মৃতি গড়তে চাস তাহলে আরোহীর স্মৃতিগুলো এই আগুনে না, তোর মনের আগুনে পুড়িয়ে ফেল। আরোহীকে পুরোপুরিভাবে ভুলে যা আফনান। তাহলেই তুই অধরাকে পুরোপুরি আপন করে নিতে পারবি। এটা তুই কি বললি অনা? আমি তো ভুলে গেছি আরোহীকে। সত্যি? আমার তো সেটা কখনো এক মুহূর্তের জন্যও মনে হয়নি আফনান। আমি সবসময় তোকে আরোহীকে নিয়ে ভাবতে দেখেছি। ওই মেয়েটা এত কষ্ট দিলও তোকে, তবুও তোর চোখে আমি ওর জন্য কখনো কোনো ঘৃণা দেখিনি। ওকে কখনো কোনো বদদোয়া দিতে দেখিনি তোকে। বদদোয়া? অনা, ভালোবাসতাম আমি ওকে। ওকে কোনো বদদোয়া কি করে দিতে পারি? আরোহী তো শুধু ভালোবেসেছিল, তবে আমাকে নয়, রাফসানকে। কোনো পাপ তো করেনি ও।
হ্যাঁ, একটা ভুল করেছিল। ওর ভালোবাসার কথাটা আমাকে বিয়ের পরে জানিয়েছিল। তাই বলে আমি ওকে অভিশাপ দেব? না রে অনা, আমি কখনো এটা করিনি আর করব না। আমি তো বরং আল্লাহর কাছে আরো দোয়া করি যেন আরোহী রাফসানের সাথে সারাটা জীবন সুখী থাকে। কোনো দুঃখ যেন ওদেরকে ছুঁতে না পারে। আফনানের কথা শুনে অনা আর কিছু বলল না। আফনানকে শুধু জড়িয়ে ধরল। আফনানও অনাকে জড়িয়ে ধরল। জানিস আফনান, আমি সত্যিই খুব লাকি তোর মতো একটা ভাই পেয়েছি বলে। তোকে দেখে আমার সত্যিই খুব গর্ব হয়। আফনান এবার অনাকে ছেড়ে দিল। তোকে একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম। ভাবছি কাল একবার অধরাকে এ বাড়িতে নিয়ে আসব, মা আর চাচির সাথে দেখা করানোর জন্য। আফনানের কথা শুনে অনার মুখটা কালো হয়ে গেল। কাল? তুই অধরাকে কালে বাড়িতে আনতে চাইছিস? হুম। আর ভাবছিলাম যে তারিখে আমার আর দিশার বিয়ে হওয়ার কথা ছিল সেই তারিখে আমি আর অধরা বিয়ে করব। ভালো হবে না? সে তো ভালোই হবে। কিন্তু কিন্তু কি? আমার মনে হয় তুই কাল অধরাকে সবার সাথে দেখা করাতে পারবি না। কেন? ভেতরে চল বলছি। ভেতরে কেন যাব? এখানেই বল। চল তো আগে। আফনান আর অনা বাড়ির ভেতরে চলে এলো। ভেতরে এসে দেখে আরিফা বেগম, আফনানের মা, আর তানিয়া বেগম, অনার মা, ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছেন। আফনান আর অনাকে দেখে আরিফা বেগম বললেন, তোরা এসে গেছিস। আয়, খেতে বসো। আফনান আর অনা টেবিলে গিয়ে বসল। খাওয়া দাওয়ার এক পর্যায়ে আরিফা বেগম বললেন, আফনান, তোকে একটা কথা বলার ছিল। বলো মা। তোকে কাল পরশুর মধ্যে হংকং যেতে হবে। হংকং? কিন্তু কেন মা? মি বড়ুয়া হংকংয়ে আমাদের কোম্পানি সেটেল করার জন্য পারমিশন পেয়ে গেছেন। কিছু লিগাল অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমাদের মধ্যে কেউ একজনকে যেয়ে কমপ্লিট করে আসতে হবে। আমি তো যেতে পারবো না। আর অনারও সেদেশে একা একা যাওয়া ঠিক হবে না। তাই তোকেই যেতে হবে। আমাকেই যেতে হবে? হ্যাঁ। তোর বাবা আর চাচার স্বপ্ন ছিল আমাদের কোম্পানিটা একদিন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বুকে স্থান করে নেবে। তাদের সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে। আচ্ছা, তোর কি কোনো সমস্যা যেতে? সমস্যা? না না মা, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। খেয়ে দে, তোর ব্যাগ গুছিয়ে নে। কাল ভোরেই তোর ফ্লাইট। ভোরে ফ্লাইট মানে? টিকিট কখন কাটা হলো? সেটা আমি আজ সকালেই কেটে রেখেছিলাম। সামনেই তো তোর বিয়ে। যত তাড়াতাড়ি সেখানে যাবি তত তাড়াতাড়ি ফিরে আসতে পারবি। আর ভালো কথা, সেখানে গিয়ে কোম্পানির জমিতে অফিস তৈরির কাজটা শুরু করে দিয়ে আসিস। আফনান মরা মন নিয়ে বলল, ওকে মা। অনা এবার ফিসফিস করে আফনানকে বলল, আমি এ কারণেই বলছিলাম যে কাল তুই অধরাকে বাসায় আনতে পারবি না। রাতের খাবার শেষ করে আফনান ঘরে চলে এলো। ঘরে এসে ফোনটা নিয়ে বারান্দায় চলে গেল। অধরাকে ফোন দিল। অধরা ফোনটা রিসিভ করে। হ্যাঁ, বলো। আমাকে ক্ষমা করে দাও অধরা। মানে? আমি তোমাকে কাল মাচাচির সাথে দেখা করাতে পারবো না। আমাকে কাল এক সপ্তাহের জন্য হংকংয়ে যেতে হবে। হংকং? কিন্তু কেন? আফনান এবার অধরাকে সব খুলে বলল। এটা তো অনেক খুশির একটা খবর আফনান। তুমি তোমার বাবা আর চাচার স্বপ্ন পূরণ করার জন্য সেখানে যাচ্ছ।
মুখে হাসি আর মনে সাহস নিয়ে যাবে। কিন্তু আমার যে তোমাকে ছেড়ে যেতে একদম ইচ্ছা করছে না। সবে তো আমরা কাছে এসেছিলাম আর দেখো এখনই আমাকে 7 দিনের জন্য বিদেশে চলে যেতে হবে। সেখানে আমি তোমাকে ছাড়া কিভাবে থাকব বলো তো? আফনান প্লিজ, মাত্র তো 7টা দিন। তারপরেই তো তুমি আবার বাংলাদেশে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে। যাওয়ার আগে আর এসব ভেবে মন খারাপ করো না। তোমাকে একটা বার দেখতে খুব ইচ্ছা করছে। আসবো কি? না না, এত রাতে তুমি এখানে এলে বাবাই রেগে যেতে পারে। মানে, তোমার সাথে দেখা না করেই আমাকে চলে যেতে হবে? কাল ভোরেই তো আমার ফ্লাইট। তাতে কি হয়েছে আফনান? তুমি আমার সাথে দেখা করো বা না করো, আমি তো সবসময় তোমার সাথে থাকব। যখন তুমি আমাকে মিস করবে তখন তোমার চোখ দুটো বন্ধ করে আমার কথা ভাববে। দেখবে, তুমি আমাকে তোমার পাশেই পাবে। হুম। আফনান ভোরবেলার ফ্লাইটে হংকং চলে গেল। 3 দিন পর অফিসে অনার সাথে অধরার দেখা হল। অধরা, তোমার কি হয়েছে বলো তো? কাল থেকে তোমার ফোনটা অফ করে রেখেছ কেন? আফনান তোমাকে সেখান থেকে কল দিচ্ছে অথচ তোমাকে পাচ্ছে না। তুমি ওর সাথে কাল থেকে কথা বলোনি বলে ওর কি অবস্থা হয়েছে জানো? আমাকে ফোন করে করে একদম পাগল করে দিচ্ছে। আসলে আপু, আমার ফোন গেছে, তাই ওনার সাথে কথা বলা হয়নি। ওহ, বুঝলাম। আচ্ছা শোনো, তুমি আমার ফোন দিয়ে আফনানের সাথে একটু কথা বলো। ও তোমার সাথে কথা বলবে বলে ওয়েট করছে। না না আপু, এখন থাক, আমি ওনার সাথে পরে কথা বলে নেব। কিন্তু অধরা? অধরা আপু, আমার না একটু কাজ আছে, আমি আসছি। অধরা চলে গেল। অধরার এই আচরণটা অনার কাছে কেমন একটা অস্বাভাবিক লাগল। 4 দিন পর আজ সকালের ফ্লাইটে করে আফনান দেশের দিকে রওনা দিয়েছে। আফনান দেশে ফিরে বাসায় না গিয়ে আগে অফিসে এলো। অফিসে ঢুকতেই গ্রাউন্ড ফ্লোরে আফনানের দেখা হয়ে গেল অধরার সাথে। অধরাকে দেখে আফনান ওকে বেশ শক্ত করে জড়িয়ে ধরল। পাগলের মতো করে বলতে থাকল, অধরা, অধরা, তুমি ঠিক আছো তো? কতদিন পর তোমাকে দেখছি। কত চেষ্টা করেছি তোমাকে ফোন দেওয়ার, কিন্তু তোমার ফোনটা অফ ছিল। কত চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করার, কিন্তু তুমি আমার সাথে কথা বলনি। কেন কথা বলনি তুমি আমার সাথে? কি হয়েছে তোমার? আমি কি কোনো ভুল করেছি? আমার উপরে কি রাগ করে আছো তুমি? এই কি হলো? কিছু বলো। অধরা এবার আফনানকে জোরে একটা ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। কি করছেন কি আপনি? আমাকে এভাবে জড়িয়ে ধরার অধিকার আপনাকে কে দিয়েছে? অধরার এমন আচরণে আফনান সহ সেখানকার সবাই অবাক হয়ে গেল। আফনান অধরার দিকে এগোতে এগোতে বলল, এসব তুমি কি বলছো অধরা? কেন বলছো এসব? ওখানেই থেমে যান মি আফনান আরজেদ। আমার কাছে আসবেন না। কোনো পরপুরুষ আমাকে এভাবে স্পর্শ করুক এটা আমি মোটেও পছন্দ করব না। দাঁড়িয়ে যান মিস্টার আফনান আরজেদ। ওখানেই দাঁড়িয়ে যান, আমার কাছে আসবেন না। কোনো পরপুরুষ আমাকে স্পর্শ করুক এটা আমি মোটেও পছন্দ করব না। অধরা, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তুমি কাকে কি বলছো? আমার মাথা একদম ঠিক আছে স্যার।
আর আমি আপনাকে শুধু সত্যিটাই বলছি। এটা কেমন সত্যি অধরা? তুমি আমাকে ভালোবাসো, আর কিছু দিন পরেই আমাদের বিয়ে হবে। আর তুমি কি না এখন আমাকে বাইরের লোক বলছো? ভালোবাসা? কিসের ভালোবাসা? কিসের বিয়ে? আমি আপনাকে ভালোবাসি না। আমাদের বিয়ে সম্ভব না। এমন সময় সেখানে অনা আর দিশা এলো। সবাই অধরার কথা শুনে তো অবাক হয়ে গেল। অনা বলল, এসব কি বলছো অধরা? অনা থামো, আমাকে বলতে দে। আফনান এবার অধরার সামনে গিয়ে দাঁড়াল। যে কথাটা এখন বললে সেটা আমার চোখের দিকে তাকিয়ে আবার বলো তো। অধরা আফনানের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি না স্যার। বাসি না আপনাকে ভালো। আমি বিশ্বাস করি না। তুমি মিথ্যা বলছ। তুমি আমাকে ভালোবাসো অধরা। খুব ভালোবাসো। যদি ভালো না বাসতে তাহলে সবার সামনে আমি যখন তোমাকে প্রপোজ করলাম তখন তুমি হ্যাঁ বলতে না। সবার সামনে সেদিন আপনার ভালোবাসাটাকে কেন মেনে নিয়েছিলাম জানেন? প্রতিশোধ নেওয়ার জন্য। অধরার মুখ থেকে প্রতিশোধ শব্দটা শুনে আফনানের মুখ হা হয়ে গেল। দিশা অধরার সামনে এসে বলল, প্রতিশোধ? ও মাই গড! অধরা, তুমি কিসের প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করলে? বলো। আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা আমি করেছি। অনা বলল, অপমান? তোমাকে কবে অপমান করা হলো অধরা? ভুলে গেলেন আপু? আপনারা সবাই ভুলে গেলেন সেই ঘটনা? বেশ, তাহলে আমি আবার মনে করিয়ে দিচ্ছি। বেশ কিছুদিন আগে স্যারের কেবিনের ফাইল সেলফ থেকে একটা ফাইল নামাতে গিয়ে আমি স্টেয়ার থেকে নিচে পড়ে যাই। কিন্তু আমার কোথাও লাগেনি। কারণ আফনান স্যার তখন আমাকে বাঁচিয়েছিলেন। তবে প্রকৃতপক্ষে সেদিন স্যার আমার জীবন বাঁচাননি, আমার উপরে, আমার চরিত্রের উপরে সবার আঙুল তোলার একটা সুযোগ করে দেন। তার সুবাদেই দিশা আপু আমাকে অনেক কথা বলেছিল সেদিন। মনে আছে আপু? কিন্তু অধরা, আমি তো সত্যিটা তখন জানতাম না। তাই ওই কথাগুলো তোমাকে বলেছিলাম। কিন্তু পরে যখন আমি সত্যিটা জানি তখন তো তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম। আর তুমি আমাকে ক্ষমাও করে দিয়েছিলে। তাহলে কেন এই প্রতিশোধ? হ্যাঁ আপু, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু আমি সে সময় স্যারকে ক্ষমা করিনি। স্যার সেই পরিস্থিতির সত্যিটা জানতেন তবুও তিনি সবার সামনে চুপ করেছিলেন। একটা কথাও বলেননি। স্যারকে সে সময় চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আমি তখনই মনে মনে ঠিক করে নিই যে এর একটা প্রতিশোধ আমি ঠিক নেব। কিন্তু কিভাবে নেব সেটা বুঝতে পারছিলাম না। একদিনে হসপিটালে অনা আপু আমাকে স্যারের অতীত জীবনের কথা বলে, আরোহীর প্রতারণার কথা বলে, আর তার কিছু দিন পর স্যার আমাকে এখানে প্রপোজ করেন। আমি জানতাম, কোনো মানুষের এমন জায়গায় যদি দ্বিতীয়বার আঘাত করা হয় যেখানে তার আগে একবার খুব বাজেভাবে লেগেছে তাহলে সে কাজটা কোনো প্রতিশোধের থেকে কম হয় না। আর স্যারের মনই সে জায়গা যেখানে আবার একবার আঘাত করলে আমার প্রতিশোধ নেওয়া হয়ে যেত। আর আমি আজ সেটাই করেছি। আপনার সাথে ভালোবাসার নাটক করে আপনার মনটাকে আবার ভেঙেছি। অধরা মাথা নিচু করে এই কথাগুলো বলছিল। সবাই ওর কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু আফনান অধরার কোনো কথাই বিশ্বাস করল না। আফনান অধরার কাছে এসে ওর দুই হাতের বাহু ধরে বলল, মিথ্যা, সব মিথ্যা। তুমি যা বলছো সব মিথ্যা বলছো অধরা, এটা আমি জানি। কিন্তু কেন বলছো এটাই বুঝতে পারছি না। কেন এমনটা বলছো অধরা? কেন এমনটা করছো তুমি? তুমি কি আমার উপরে কোনো কারণে রেগে আছো?
এই বলো, কি করেছি আমি? আমি সূর্যকে চন্দ্র বলে আর চন্দ্রকে সূর্য বলে মানতে রাজি। আমি জ্বলন্ত কোয়লার উপর দিয়ে হেঁটে যেতে রাজি। এই ত্রিভুবনের সংসার ছাড়তেও আমি রাজি। কিন্তু এটা কখনোই মেনে নিতে পারবো না যে আমার অধরা আমাকে ভালোবাসে না। তুমি আমার সাথে এতদিন ভালোবাসার নাটক করেছ, এই কথাটা আমার জীবন থাকতে আমি কখনো বিশ্বাস করতে পারবো না। কি করে বিশ্বাস করি বলো তো? আমি তোমার চোখে ভালোবাসা দেখেছি। আমার জন্য ভালোবাসা দেখেছি আমি। আপনি ঠিকই দেখেছেন স্যার। আমার চোখে সত্যিই ভালোবাসার রেখা আছে। তবে সেটা আপনার জন্য নই, আহাদের জন্য। আমি আহাদকে ভালোবাসি। অধরার কথা শুনে আফনান ওর বাহু থেকে হাত সরিয়ে নিল। আহাদকে তো নিশ্চয় চেনেন, আপনারই খুব কাছের বন্ধু, যে আমাকে দেখতে এসেছিল। হ্যাঁ, আমি ওনাকেই ভালোবাসি। আর বিয়ে করার হলে ওনাকেই করব, আপনাকে কখনো না। কথাগুলো বলেই অধরা সেখান থেকে চলে গেল। অধরার এই শেষ কথাগুলো শুনে আফনানের হাত পা ঠান্ডা হয়ে গেল। ওর মস্তিষ্ক যেন চিন্তা করাই বন্ধ করে দিল। তবে কি আবার একবার আফনান ঠকে গেল? অধরাকে থামানোর জন্য আফনান বাইরে চলে এলো। এসে দেখে অধরা একটা সিএনজিতে কেবল উঠতে যাচ্ছে। আফনান তাড়াতাড়ি করে ওর কাছে গিয়ে ওকে থামালো। আপনি আবার এখানে কেন এলেন? সব কিছু তো বলেই এলাম ভেতরে। আর কি শুনতে চান? সত্যিটা শুনতে চাই অধরা। সেই সত্যি যেটা তুমি ভেতরে বলনি, চেপে গিয়েছিলে। দেখুন স্যার, যেটা সত্যি, যা যা আপনার জানার দরকার ছিল সেগুলো সব আমি আপনাকে বলে দিয়েছি। এর বেশি আর কিছু বলার মতো নেই আমার কাছে। অধরা এবার ওর ব্যাগ থেকে একটা আংটির বক্স বের করল। সেটা আফনানের হাতে দিয়ে বলল, আপনার দেওয়া সেই আংটিটা এর মধ্যে আছে। এটা আমার কোনো কাজের না। অন্য কোনো মেয়ে দেখে তাকে পরিয়ে দেবেন। আর হ্যাঁ, আপনি চাইলে আমাকে এই চাকরি থেকে বের করে দিতে পারেন। আমার কোনো অসুবিধা হবে না। আসি। অধরা ওই সিএনজিতে বসে চলে গেল। আফনানও ওই সিএনজির পেছনে পেছনে যেতে চাইল। কিন্তু অনা এসে ওকে থামিয়ে দিল। অনা, কি করছিস কি? ছাড় আমাকে। আমাকে অধরার কাছে যেতে দে। ছাড়। না আফনান, তুই এখন আমার সাথে বাসায় যাবি। চল। না, আমি এখন অধরার কাছে যাব। আমার অনেক কিছু জানার আছে অনা। ছাড় আমাকে। না আফনান, তুই এখন আমার সাথে বাসায় যাবি। তোকে আল্লাহর কসম। অনা। আফনান আর জেদ করল না। অনার সাথে বাসায় চলে গেল। আফনান প্লিজ, নিজেকে সামলা। তোকে এই অবস্থায় দেখলে মা আর চাচি কিন্তু অনেক টেনশন করবে। কিভাবে নিজেকে সামলাবো অনা? তুই দেখলি না অধরা আমাকে কি কি বলে গেল? ও কিভাবে এমনটা করতে পারল আমার সাথে? কিভাবে? দেখ আফনান, আমার মনে হয় আমাদের বুঝতে কোথাও কোনো ভুল হচ্ছে। অধরা যেটা বলেছে সেটা আসলে সত্যি না। ও আমাদের কাছ থেকে, তোর কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। অধরা এত খারাপ হতে পারে না। আমার মনও সেই থেকে এই কথাটাই বলছে অনা। কিছু একটা আছে যেটা আমরা দেখতে পারছি না। এখন সেটাই আমাকে খুঁজতে হবে। কথা বলতে বলতে অনা আর আফনান বাড়ির সদর দরজায় এসে দাঁড়াল। ওদেরকে দেখে তানিয়া বেগম দরজার কাছে ছুটে এলেন। কই গো আরিফা, তাড়াতাড়ি এদিকে এসো। আফনান বাসায় এসে গেছে। কেমন আছিস আফনান? ওখানে সব ঠিকঠাক ছিল তো? জি চাচি, সব ঠিক ছিল।
এমন সময় সেখানে আরিফা বেগম এলেন। আফনানকে দেখে ওকে জড়িয়ে ধরে বললেন, কতদিন পর আবার তোকে দেখছি আফনান। তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। কোথায় ঠিক আছিস? এই কয়দিনে কত চিকন হয়ে গেছিস তুই, খাওয়া দাওয়া একদম করিসনি, তাই না? না মা, তেমন কিছু না। তানিয়া বেগম বললেন, কি হয়েছে আফনান? তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? কিছু হয়েছে কি? না না তো চাচি, কিছুই হয়নি। আসলে অনেক লম্বা একটা জার্নি করলাম তো, তাই একটু এরকম দেখাচ্ছে। আমি একটু ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা। আফনান ওর রুমে চলে গেল। রাত 9টার দিকে আফনানের ফোনে একটা আননোয়ন নাম্বার থেকে কল এলো। আফনান বেশি কিছু না ভেবে কলটা রিসিভ করল। হ্যালো, কে বলছেন? আমি জেরিন, অধরার ফ্রেন্ড। জেরিন? হ্যাঁ বলো, কি হয়েছে? আসলে স্যার, আপনাকে এটা বলার জন্য ফোন করেছি যে অধরা কাল অফিসে যেতে পারবে না। কেন? কিছু হয়েছে ওর? হ্যাঁ, মানে একটু জ্বর হয়েছে ওর। জ্বর হওয়ার খবর শোনা মাত্রই আফনান অনেক উত্তেজিত হয়ে গেল। জ্বর হয়েছে মানে? হঠাৎ করে জ্বর কেন হলো? সন্ধ্যা পর্যন্ত তো ঠিকই ছিল। কেন হয়েছে, কিভাবে হয়েছে সেসব কথা না হয় এখন থাক স্যার। অধরা কাল অফিসে যেতে পারবে না, ওর একটু ছুটির দরকার। এটা জানানোর জন্যই ফোন দিয়েছিলাম। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আচ্ছা জেরিন, তুমি তো অধরার খুব কাছের একজন। তুমি কি কিছু বলতে পারবে গত 5-6 দিনের মধ্যে অধরার সাথে এমন কি হয়েছে যার কারণে ও আমাদের সম্পর্কটাকে এভাবে ভেঙে দিল? আম্মম স্যার, আমাকে মামনি ডাকছে। আমি না হয় আপনার সাথে পরে কথা বলবো। এখন রাখছি। জেরিন, অধরার খেয়াল রেখো। হুম। জেরিন ফোন কেটে দিল। কিন্তু অধরার খবর শুনে আফনানের মনটা একদম খারাপ হয়ে গেল। সারা রাত আফনান আর ঘুমাতে পারল না। অধরার বলা কথাগুলো বারবার মনে পড়ছে। আর তারপর জেরিনের দেওয়া খবরটাও যেন আফনানের মাথা খারাপ করে দিচ্ছে। আফনান বারবার জেরিনকে ফোন দিচ্ছে, কিন্তু ও ফোন রিসিভ করছে না। করবে কি করে? জেরিনের ফোন অধরা নিয়ে সাইলেন্ট করে রেখেছে। সে চাই না ওর কোনো খবর আফনানের কানে যাক। জেরিন তো প্রথমে লুকিয়ে লুকিয়ে আফনানকে অধরার জ্বরের কথাটা বলেছিল। পরের দিন সকালবেলা ফজরের আজান দিচ্ছে চারিদিকে। এমন সময় আফনান একটা সাদা পাঞ্জাবি পরে গাড়ি নিয়ে প্রথমে মসজিদে গেল। সেখান থেকে ফজরের নামাজটা আদায় করে গাড়ি নিয়ে অধরার বাড়ির দিকে গেল। অধরার বাসার সামনে গাড়িটা রেখে আফনান বাসার মেইন গেটের কাছে গেল। গেটটা যেই খুলতে যাবে তখনই তার মনে পড়ে গেল অধরার বলা কিছু তেতো কথা। আমার কাছে আসবেন না। কোনো পরপুরুষ আমাকে স্পর্শ করুক, এটা আমি মোটেও পছন্দ করব না। আফনান গেটটা আর খুলল না। গাড়ির কাছে গিয়েই দাঁড়িয়ে রইল। এদিকে অধরার জ্বরটা কিছুটা কমেছে। কোনো মতে উঠে অজু করে ফজরের নামাজটা আদায় করে নিল। তারপর ছাদে গিয়ে গাছে পানি দিতে লাগল। পানি দিতে দিতে অধরার চোখ গেল একটা ছেলের উপরে, যে কি না রাস্তার একপাশে গাড়ির উপর হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে অধরার দিকেই তাকিয়ে রয়েছে। অধরা আরো ভালো করে ছেলেটাকে দেখতে লাগল। কিছুক্ষণ পরেই সে বুঝতে পারল ছেলেটা আর কেউ না, আফনান নিজেই। আফনানকে দেখে অধরা আর 1 মিনিটও ছাদে দাঁড়াল না, নিচে চলে গেল। আফনান আজ আর অফিসে গেল না। রাস্তার একপাশে দাঁড়িয়ে থেকেই সময় কাটাল। বাসা থেকে ব্রেকফাস্টও করে আসেনি। দুপুরবেলা রাজিয়া বেগম সবাইকে খাওয়ার জন্য ডাকছেন। অধরা দুপুরের খাবার খেয়ে নিজের রুমে এলো।
তারপর রুমের জানালা দিয়ে উকি মেরে আফনানকে একটু দেখার চেষ্টা করল। সে দেখল আফনানের এক হাতে একটা কলা আর অন্য হাতে একটা কেক। অধরাকে যাতে এক মুহূর্তের জন্য চোখের আড়াল না করতে হয় সেজন্যই আফনান কোনো হোটেলে গিয়ে দুপুরের লাঞ্চটা করেনি। পাশের একটা চায়ের দোকান থেকে কলা আর কেকটা কিনে খাচ্ছে। এমন সময় সেই রুমে জেরিন এসে অধরাকে বলল, কি রে, কেমন লাগছে তোর? আফনান স্যারকে আজ এই অবস্থায় দেখে তোর তো খুব আনন্দ হচ্ছে, তাই না? এসব তুই কি বলছিস জেরিন? ওনাকে এই অবস্থায় দেখে আমার আনন্দ হচ্ছে? মোটেও না। তাহলে কি তোর ওনার জন্য কষ্ট হচ্ছে? অধরা, কেন এই বিষয়গুলোকে এত জটিল করে তুলছিস? সত্যিটা স্যারকে বলে দে। কেন তুই এমনটা করছিস তার কারণটা জানিয়ে দে ওনাকে। আমার বিশ্বাস, উনি যদি সত্যিটা জানেন তাহলে অবশ্যই একটা না একটা ব্যবস্থা করবেন। না জেরিন, আমি ওনাকে কিছুই বলতে পারবো না। আমি কথা দিয়েছি, আমি আমার কথার খেলাপ হতে পারবো না। কিন্তু অধরা, এভাবে মিথ্যা বলে ওনার চোখে খারাপ হওয়ার কি মানে? ওনাকে এতটা কষ্ট দেওয়ার কি মানে? নিজে এতটা কষ্ট পাওয়ার কি মানে? কষ্টকে পাবে আর কতটুকু পাবে তা আমরা ঠিক করি না জেরিন। এটা তো আল্লাহ ঠিক করে দেন। আল্লাহ হয়তো আমাদের ভাগ্যে এভাবেই কষ্ট লিখেছিলেন। না রে অধরা, তুই অনেক বড় একটা ভুল করছিস। তোর এখনই সবকিছু আফনান স্যারকে জানিয়ে দেওয়া উচিত। এমনটা যেন না হয় যে পরে তোর কথা শোনার মতো আর কোনো অবস্থাই স্যারের থাকল না। সন্ধ্যাবেলা জেরিন কি একটা কাজে তখন বাসার বাইরে যাচ্ছে। এমন সময় আফনান এসে ওর সামনে দাঁড়াল। আপনি? হুম। অধরা এখন কেমন আছে? জ্বর কমেছে কি? জি, এখন ও ভালোই আছে। কথাটা বলেই আফনানের পাশ কাটিয়ে জেরিন চলে যেতে লাগল। কিন্তু আফনান ওকে আবার থামিয়ে দিয়ে বলল, জেরিন, আমার একটা কাজ করে দেবে প্লিজ? কি কাজ? আজ আমার সাথে একবার অধরার দেখা করিয়ে দিতে পারবে প্লিজ? শুধু একবার। সরি স্যার, এটা সম্ভব না। অধরা আপনার সাথে এখন কোনোভাবেই দেখা করবে না। ও কাল অফিসে যাবে। আপনার যা বলার তখন বলবেন ওকে। ওকে। আচ্ছা, আমার সেই প্রশ্নের উত্তরটা কি এখন দেওয়া যাবে জেরিন? কেন অধরা আমার সাথে এমনটা করল? ও কি আমার কাছে কিছু লুকাচ্ছে? জেরিন আফনানের চোখের দিকে তাকিয়ে হা হয়ে গেল। আফনানের চোখ দুটো শুধুই প্রশ্নে ভরা। সেই প্রশ্ন দিয়ে ভরা যার উত্তর জেরিনের কাছে আছে কিন্তু সেটা সে আফনানকে দিতে পারবে না। কি হলো জেরিন? চুপ করে আছো কেন? কিছু বলো। আপনি যে প্রশ্নের উত্তরটা আমার কাছে চাইছেন সেটা আমি আপনাকে দিতে পারবো না। প্লিজ, আমাকে এ বিষয়ে আর কখনো কোনো প্রশ্ন করবেন না। আর চলে যান এখান থেকে। আপনি এখনো বাবাইয়ের চোখে পড়েননি। বাবাই আপনাকে দেখে নিলে সমস্যা হতে পারে। প্লিজ, চলে যান। আপনার ভালোর জন্যই বলছি। অধরার সাথে কাল অফিসে কথা বলে নিন। এখন যান এখান থেকে। জেরিন চলে গেল। আফনান সেখান থেকে চলে যাবে বলে গাড়িতে উঠছিল। এমন সময় ওর সামনে একটি সাদা রঙের গাড়ি এসে থামল। আফনানের মনে হল এই গাড়িটা সে যেন চেনে। গাড়িটা থামার পর তার মধ্যে থেকে দিশা বের হল। দিশাকে এ সময় এখানে দেখে আফনান একটু বেশিই অবাক হল। গাড়ির দরজাটা বন্ধ করে দিশার কাছে গিয়ে বলল, তুমি এখানে? হুম। তুমি তো আজ সারাদিন অফিসে আসোনি। অনার কাছে একটু আগে ফোন দিয়েছিলাম তোমার একটু খবর নেওয়ার জন্য। কিন্তু ও আমায় বলল তুমি নাকি আজ সারাদিন বাসায়ও যাওনি।
তখন আমার মাথায় এলো তুমি হয়তো অধরার কাছে এসেছ। আর এখানে এসে দেখি আমি যা ভাবছিলাম সেটাই ঠিক। তুমি অধরার কাছেই আজ সারাদিন ছিলে। আফনান একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, না দিশা, আমি সারাদিন এখানেই ছিলাম এটা ঠিক, কিন্তু অধরার সাথে এক পলকও দেখা করতে পারিনি। জানো দিশা, ওর আজ অনেক জ্বর হয়েছিল, কিন্তু তবুও আমাকে একটা বারের জন্য ওর সাথে দেখা করতে দিল না। আমি বুঝতে পারছি না অধরার হঠাৎ করে কি এমন হলো যার দরুন ও এতটা পাল্টে গেল। আমার বিদেশ যাওয়ার আগ পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল। তাহলে? আফনান, তোমাকে একটা কথা বলতে খুব ইচ্ছা করছিল। যদি তুমি কিছু মনে না করো তাহলে বলতাম। বলো। আফনান, আমার মনে হয় তোমাকে একবার অধরাকে বাজিয়ে দেখা উচিত। বাজিয়ে দেখা উচিত মানে? কি বলতে চাইছ? অধরার এমন ব্যবহারে আমিও অনেক অবাক হয়েছি আফনান। অধরার কথাগুলো এখনো বিশ্বাস করতে পারছি না। ও তোমাকে ভালোবাসে না, এতদিন ভালোবাসার নাটক করছিল, এসব কিছু কেমন একটা ঘুলিয়ে যাচ্ছে। তাই আমার মনে হয় তোমাকে অধরার একটা পরীক্ষা নেওয়া উচিত। যদি এই পরীক্ষায় তুমি জিতে যাও তাহলে অধরাকে সারা জীবনের জন্য পেয়ে যাবে। কেমন পরীক্ষা? ভালোবাসার পরীক্ষা আফনান। তুমি অধরার ভালোবাসার একটা পরীক্ষা নেবে। আর সেই পরীক্ষাটা হবে আমাদের বিয়ে। হোয়াট? তোমার মাথা ঠিক আছে দিশা? আমাদের বিয়ে মানে? রিল্যাক্স আফনান, আগে আমার পুরো কথাটা তো শোনো। আমাদের এই বিয়েটা 1 সপ্তাহ পরে না 2-3 দিনের মধ্যেই হবে। আর আমাদের বিয়ের সব দায়িত্ব তুমি অধরাকে দেবে। তোমার বলা কোনো কাজ ও টালতে পারবে না। তাই ও অবশ্যই তোমার বিয়ের সব ব্যবস্থা নিজের হাতে করবে। তোমার কথার আমি কিছুই বুঝতে পারছি না দিশা। আফনান, একটা মেয়ে সব সহ্য করতে পারে কিন্তু তার ভালোবাসার মানুষ তারই সামনে অন্য কারোর হয়ে যাক এটা সে কোনো দিনও মেনে নিতে পারবে না। অধরা যদি সত্যিই তোমাকে ভালোবাসে তাহলে অবশ্যই ও আমাদের এই বিয়েটা আটকাবে। আটকানোর চেষ্টা না করলেও তোমাকে কিছু তো বলবে। আমি তোমার প্ল্যানটা বুঝতে পেরেছি দিশা, কিন্তু এর বিপরীতটা যদি হয় তাহলে? আফনান, আমাদের বিয়েটা একটা নাটক আর এটা নাটকই থাকবে। আমি কথা দিচ্ছি তোমায়, অধরা যদি তোমাকে সত্যিই ভালো না বাসে, যদি এই নাটকটাকে না আটকাই তাহলে সেটা আমি নিজেই আটকে দেব। এতটুকু বিশ্বাস তোমার আমায় করা উচিত আফনান। আচ্ছা, ঠিক আছে। তোমার সব কথাই তো শুনলাম। এবার আমাকে এই বিষয়ে একটু ভাবতে দাও। আমি ভেবে তোমাকে পরে জানাব। ওকে। আফনান দিশার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে গেল। এদিকে দিশা তো মনে মনে বেশ খুশি হল। ও যা যা প্ল্যান করেছিল ঠিক তাই তো হচ্ছে। আফনান বাড়ি এসে আরিফা বেগমের ঘরের দিকে গেল। আরিফা বেগম তখন রুমে বসে দিশার জন্য গহনা দেখছিলেন। আফনান ঘরের দরজায় নক করে বলল, মা, আসব? আফনানের কণ্ঠ শুনে ওর দিকে না তাকিয়েই আরিফা বেগম বললেন, আয় আফনান, ভেতরে আয়। সারাদিন কোথায় ছিলি তুই? আজ খেতেও আসিসনি বাসায়। কতবার ফোন করেছি তাও ধরিসনি। অনাকে জিজ্ঞাসা করলাম তো ও বলল তুই নাকি কোনো জরুরি কাজ করতে গিয়েছিলি। এখন বল কোথায় ছিলি তুই? আফনান আরিফা বেগমের কোনো কথার উত্তর দিল না। বেডে উঠে ওনার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আরিফা বেগম আফনানের এমন কাজ দেখে একটু অবাক হয়ে গেলেন, সেই সাথে একটু চিন্তিত হলেন। কারণ তিনি খুব ভালো করেই জানেন, আফনানের যখন খুব মন খারাপ থাকে বা কোনো কিছু নিয়ে অনেক টেনশন করে তখন একটু শান্তি পাওয়ার জন্য সে তার মায়ের কোলে মাথা রাখে। আরিফা বেগম আফনানের চুলে বিলি কেটে দিতে লাগলেন। কি হয়েছে আফনান?
হঠাৎ এসে শুয়ে পড়লি যে? সব ঠিক আছে তো? আফনানের খুব ইচ্ছা করছে অধরার কথা ওর মাকে জানিয়ে দিতে, কিন্তু কি বলবে ও? ভালোবেসে আবার ঠকে গেছে, এটাই বলবে? সব ঠিক আছে মা, শুধু আমিই ঠিক নেই। কেন? কি হয়েছে তোর? ভয় করছে মা, বড্ড ভয় করছে আজ আমার। ভয়? কিসের ভয়? আফনান মনে মনে বলল, অধরাকে হারানোর ভয়, মা। আরও একবার নিজেকে শেষ করে দেওয়ার ভয় হচ্ছে। আফনান এবার মায়ের কোল থেকে উঠে বসল। কিছু না, মা। ছাড়ো এসব। তুমি কি করছিলে বলো? আরিফা বেগম একটা সোনার হার আফনানের দিকে এগিয়ে দিয়ে বললেন, দেখ তো, এই হারটা কেমন সুন্দর, তাই না? দিশাকে কিন্তু এই হারটাতে অনেক সুন্দর লাগবে। মা, তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বল। মা, আমি চাই পরশুদিনই আমার আর দিশার বিয়েটা হয়ে যাক। আফনানের কথা শুনে আরিফা বেগমের চোখ দুটো বড় বড় হয়ে গেল। কি বলছিস তুই? পরশুদিনই বিয়ে করতে চাস? কিন্তু সেটা কিভাবে হবে আফনান? কত কাজ এখনো বাকি আছে বলতো? তার উপর এবার কত লোক আসবে তোর বিয়েতে? সবাইকে বাদ দিয়ে পরশুদিন কিভাবে বিয়ে হবে? মা, পরশুদিন না হয় ঘরোয়াভাবেই একবার বিয়ে করলাম, তারপরে এক সপ্তাহ পর সব আত্মীয় স্বজনের উপস্থিতিতে আবার বড় করে আমাদের বিয়ে হবে। প্লিজ মা, রাজি হয়ে যাও। প্লিজ, প্লিজ। কিন্তু দিশা কি রাজি? ওর বাবা মা কি রাজি হবে? হ্যাঁ মা, সবাই রাজি। এবার তুমিও রাজি হয়ে যাও প্লিজ। আরিফা বেগম আফনানের বলা কথাগুলো আবার ভাবতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর বললেন, আচ্ছা ঠিক আছে। পরশুদিনই তোর আর দিশার বিয়ে হবে। তবে কাল সকালে হলুদ আর সন্ধ্যায় সঙ্গীতের অনুষ্ঠান হবে। চলবে? আফনান আবার মনে মনে ভাবল, দিশার কথাটাই মেনে নিলাম অধরা। এবার দেখি আমার সাথে অন্য কারোর বিয়ে হতে দেখে তোমার কেমন লাগে? তুমি কিভাবে নিজেকে শান্ত রাখো সেটাই এবার আমি দেখতে চাই। চলবে।